ফ্রেন্ডস, ভয় থেকো গল্প ঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের শোনাতে চলেছি ভৌতিক বাদামওয়ালার অন্তিম পর্ব। ভৌতিক বাদামওয়ালার প্রথম পর্বে তোমরা শুনেছিলে রতন আছিপুর নামে এক গ্রামে ফেরিঘাটে কাজ পায়। তাদের সেই গ্রামে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে। একটা বাদামওয়ালা বাদাম বিক্রি করে রাতে, আর তার ডাকে যারা বাইরে বের হয় তারা নিখোঁজ হয়ে যায়। একজন পুলিশ ইন্সপেক্টর রক্তিম এই কেসটা সমাধান করতে আসে, কিন্তু একদিন ঝড় বৃষ্টির রাতে এক চিৎকার শুনে রতন বাইরে বের হয়। দেখে একটা কঙ্কাল রক্তিম বাবুকে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে, আর তার সঙ্গে ভয়ঙ্কর রাক্ষসে বাদাম। কিন্তু সেই কঙ্কালের হাত থেকে কেউ বাঁচে না, রতন বেঁচে যায়। রতন ভাবে যে কঙ্কালটা তার কেন ক্ষতি করতে পারল না, কি রহস্য আছে এতে। তারপর আমি রতন, আমি শহরের ছেলে। ভূত প্রেতে আমার কোনোদিনই বিশ্বাস ছিল না, কিন্তু সেদিন যা চোখের সামনে দেখেছিলাম তাতে আমার বুক কেঁপে ওঠে। সেই ঘটনার পর আমি কাজ ছেড়ে চলে আসি। কাজ ছাড়ার কারণ আমার বাবা মা জানতে চাইলেও আমি বলিনি, কারণ বেকার তাদের এসব কথা বলে ভয় দেখাতে চাই না। শুধু একটাই প্রশ্ন আমার মনে মনে ধাক্কা দেয়, যে কঙ্কালটা আমার কেন কোনো ক্ষতি করতে পারলো না। এখনো খবরের কাগজে প্রায় এই ঘটনা শুনি যে আছিপুর গ্রামে একের পর এক মানুষ কোথায় নিখোঁজ হয়ে যাচ্ছে। তবে কি এইভাবে নরসংহার চলতে থাকবে? কঙ্কালটার হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? তবে কি ভগবান আমায় এই কারণেই ওই শয়তানি কঙ্কালের হাত থেকে বাঁচিয়েছে, যে আমি এর কোনো উপায় বার করি, নাকি অন্য কিছু? ভয় পেয়েছি তো বটেই, কিন্তু এইভাবে একের পর এক নরসংহার হয়ে যাচ্ছে আছিপুরে, এতে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সেই ঘটনার পর থেকে আমি যেন কেমন হয়ে যাচ্ছি। আছিপুরের অসহায় মানুষের চিৎকার আমায় কুড়ে কুড়ে খেতে লাগলো। আমি বাইরে বেরোনো বন্ধ করে দিই। সেই ঘটনার পর থেকে আমার জীবন নরক হয়ে গেছে। সেই সব অসহায় মানুষদের চিৎকার আমার কানে ভেসে ওঠে। কিন্তু কতদিন এই রকম নরক জীবন? এই রকম ভাবে বেঁচে থাকার থেকে আমায় যদি কঙ্কালটি মেরে ফেলতো তাহলে ভালো হতো। আমার এরকম অবস্থা দেখে বাবা মার চিন্তা বাড়তে লাগলো। আমার বন্ধু মকর আমায় দেখতে এলো। হ্যাঁ রে, এ কি অবস্থা হয়েছে তোর? আমাকে আর ফোন করিস না, ফোন করলেও ধরিস না, কি হয়েছে তোর? আমি আর বেশি দিন বাঁচবো না রে। ওই কঙ্কাল না আমায় বাঁচতে দিচ্ছে, না আমায় মরতে। এসব কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? যদি পাগল হয়ে যেতাম তাহলে তো ভালোই হতো, কিন্তু ওই কঙ্কাল কি কঙ্কাল? পরিষ্কার করে বল আমায়। রতন আমায় কিছু বলল না। ও কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। তাই আমি নরেনকে ব্যাপারটা বললাম। নরেন আমায় একটা তান্ত্রিকের কথা বলল, তারকতান্ত্রিক। ওং নমো চণ্ডায় প্রচণ্ডায় নমো। ওং নমো চণ্ডায় প্রচণ্ডায় নমো। তুই কে বল? বলবো না। বলবি না? তবে এই নে, ওং চামুণ্ডায় ভস্ম, ওং চণ্ডায় ভস্ম।
একে কেন ধরেছিস? কি চাস তুই? এর শরীরে বাসা বেঁধে আস্তে আস্তে এর রক্ত খাবো বলে। কি? এর রক্ত খাবি? তবে নে, চান্ডার বেদ খা। ওং চণ্ডায় বিচ্ছু। মারিস নে, মারিস নে। এই শরীর ছেড়ে এই বোতলে ঢুকে যা। যাচ্ছি যাচ্ছি। তারপর তান্ত্রিক একজনকে উদ্দেশ্য করে বলল, এই নে, এই বোতলটা আমাবস্যার রাতে নিমদিঘির পাড়ে নিম গাছের তলায় পুঁতে দিবি। আমায় এক জায়গায় বসিয়ে আমি মকর আর নরেন সেই দৃশ্য দেখছিলাম। মকর তারকতান্ত্রিককে প্রণাম করল। বেঁচে থাক বাবা, একটা সমস্যার জন্য আপনার কাছে এসেছি। প্রেতনি থেকে শুরু করে শাঁকচুন্নি, শাঁকচুন্নি থেকে শুরু করে ডাকিনি, যেই হোক কেউ বাঁচে না আমার হাত থেকে, কারণ আমি হলাম তান্ত্রিকের তান্ত্রিক তারক। বল এবার কি সমস্যা বল। বাবা, আমার বন্ধু রতন দিন দিন ও কেমন যেন একটা হয়ে যাচ্ছে। কিছু জিজ্ঞাসা করলে কঙ্কাল কঙ্কাল বলে চিৎকার করে ওঠে। অনেক ডাক্তার আর হসপিটাল দেখিয়েছি, কোনো কাজ হয়নি, তাই আপনার কাছে এসেছি। ওকে নিয়ে ওই সোর্সের গণ্ডির ভিতরে বসা। মকর আর নরেন আমায় ওই গণ্ডির ভিতরে বসালো। তারপর তারকতান্ত্রিক মনে মনে মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণ পর মন্ত্র পড়তে পড়তে আমার কপালে তার আঙুল চেপে ধরল। তারপর আমার চোখের মধ্যে ফুটে উঠল সেই ঘটনাগুলো। তারপর তান্ত্রিক আমায় বলল, এখন তোর সাথে কি কি ঘটে? আমি তান্ত্রিকের কথায় যেন নিজের শরীরে একটু বল পেলাম। বললাম, ওই ঘটনা ঘটার পর থেকে আমার চোখের সামনে কঙ্কালকে দেখতে পাই আর বিভিন্ন চিৎকার শুনতে পাই। আমি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছি। আর এই কঙ্কাল আমায় ছেড়ে দিল কেন তান্ত্রিক মশাই? আর ওই বাদাম, ওই বাদাম কি বিভৎস দেখতে। ওরা ওরা ওদের ধারালো দাঁত দিয়ে আমার চোখের সামনে একটা জীবন্ত মানুষকে নিমেষের মধ্যে গোটা চিবিয়ে খেলো। আমি জানার চেষ্টা করলাম, কিন্তু জানতে পারলাম না। কোনো শয়তানি শক্তি আমার অন্তর্দৃষ্টিকে আটকাচ্ছে। আমিও আছিপুরের এই ঘটনাটা জানতাম, কিন্তু কেউ এই সমস্যা নিয়ে আমার কাছে আসেনি। আমি সম্পূর্ণ আলাদা। আমার কাছে কেউ সমস্যা না নিয়ে এলে আমি তার সমস্যা জেনেও সমাধান করি না, তার বিপদ জেনেও তাকে সতর্ক করি না। একমাত্র এই তান্ত্রিকের কাছে এলেই তার সমস্যা চিরদিনের মতো বিদায় দিয়ে দিই। আজ পর্যন্ত সব সমস্যা এখান থেকেই সমাধান করেছি, কিন্তু তোদের সমস্যা সমাধান করতে পারলাম না। অজানা এক শয়তানি শক্তি আমায় আটকাচ্ছে। আমায় আছিপুরে যেতে হবে, কারণ ঘটনাটার শুরুটা জানতে হবে, তবেই তাকে শেষ করা যাবে।
তবে এতটুকু বলতে পারি, সেই শয়তানি শক্তির দৃষ্টি তোর উপর আছে, তাই তুই এমন হয়ে যাচ্ছিস। এইসব শোনার পর মকর বলল, তাহলে এর কি কোনো উপায় নেই? এভাবেই কি রতন একটু একটু করে শেষ হয়ে যাবে? আমাকে আচিপুর গ্রামে যেতে হবে। এর শুরু না জানলে শেষ করতে পারবো না। এখন তোরা ফিরে যা, কাল দুপুরে আচিপুরে রওনা দেব। আমরা ফিরে এলাম। রাতটা নরেন আর মকর আমার কাছেই শুলো। রাতে একটা স্বপ্ন দেখে আমার বুক কেঁপে উঠল। আমি দেখলাম ওই শয়তানি কঙ্কাল আর ওই রাক্ষসে বাদাম মকর আর নরেনকে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। আমি আর্তনাদ করে উঠলাম, "আহ!" কি হয়েছে রতন? কি হয়েছে তোর? কয়েক সেকেন্ডের মতো যেন আমার দম আটকে গিয়েছিল। তারপর মকর আমার চোখে মুখে জলের ঝাপটা দিয়ে একটু জল খাওয়ালো। আমার সারা রাত ঘুম হলো না। মকর আর নরেনও ঘুমালো না। দুপুরে খাওয়া দাওয়া সেরে তারকতান্ত্রিকের কাছে পৌঁছালাম। তান্ত্রিক মশাই, কাল রাতে রতন হঠাৎ চিৎকার করে ওঠে। ওর থেকে জানতে চাওয়াই ও কিছু বলেনি। তান্ত্রিক মন্ত্র পড়ে তার হোমের আগুনের তাপ আমার কপালে ঠেকালো। বলল, কাল রাতে কি হয়েছিল? কাল রাতে আমি স্বপ্নতে দেখলাম যে মকর আর নরেনকে ওই শয়তানি কঙ্কাল আর রাক্ষসে বাদাম ছিঁড়ে খাচ্ছে। তারপর অনেকগুলো অচেনা মুখ এসে আমায় বলছে, আমায় মুক্তি দাও, একমাত্র তুমি পারবে আমাদের মুক্তি দিতে। আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। তান্ত্রিক মশাই, আমি আর সহ্য করতে পারছি না। আমি আর বাঁচতে চাই না। এই দিনটা দেখার জন্যেই কি কঙ্কাল আমায় মারল না? শান্ত হ, চ ওই শয়তানির শক্তির আস্তানায় আছি পুরে। আমি, মকর, নরেন আর তারকতান্ত্রিক আছিপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সেই বাড়িটাই উঠলাম যেটা আমি আগে ভাড়া নিয়েছিলাম। মকর বলল, এই গ্রামটা কেমন যেন একটা নিঝুম হয়ে আছে। বল নরেন। নরেন মাথা নাড়ল। আসলে নরেন জন্মগত বোবা, ও কথা বলতে পারে না। কিন্তু নরেন আর মকর আমার ছোটবেলার বন্ধু। তান্ত্রিক মশাই তার সাথে নিয়ে আসা কাপড়ের পুঁটুলিটা থেকে একটু সর্ষে নিয়ে মন্ত্র পড়ে বাতাসে ছড়িয়ে দিল। আর সঙ্গে সঙ্গে সেই সর্ষে রক্তের মতো লাল টকটকে হয়ে গেল। তারপর তারকতান্ত্রিক বলল, এই গ্রামের হাওয়ায় শয়তানি শক্তি বয়ে বেড়াচ্ছে। এই পুরো গ্রামটাকে ওই শয়তানি শক্তি আস্তে আস্তে গিলে নিচ্ছে। আমাদের অমাবস্যার অপেক্ষা করতে হবে। অমাবস্যায় চান্ডা রক্ত পান করে, আমার বুকের রক্ত। তবেই চান্ডা প্রসন্ন হয়। আবারও সেই ঝলঝলের রাত। বাদাম নেবেন? বাদাম, কাঁচা বাদাম।
আমার ঘুম ভেঙে গেল। আমার বুকে তীব্র যন্ত্রণা হতে লাগলো। তারপর দেখি তারকতান্ত্রিক আমার বুকে হলুদ পরা মাখিয়ে দিল। ক্ষণেকের মধ্যেই আমার বুকের যন্ত্রণা কমে গেল। তারপর তারকতান্ত্রিক একটা গণ্ডি কেটে দিল, বলল, যতই যাই হোক এই গণ্ডির বাইরে তোরা বেরোবি না। স্বয়ং আমি এসেও যদি বলি তারপরেও তোরা বাইরে বেরোবি না। তারপর তারকতান্ত্রিক সেই শব্দ অনুসরণ করে চলতে লাগলো। বাদাম নেবেন? বাদাম, কাঁচা বাদাম। ওই শব্দ অনুসরণ করে তারকতান্ত্রিক দূরের অন্ধকারে মিলিয়ে গেল। প্রবল বেগে বৃষ্টি ঝরছে আর ঘন ঘন বজ্রপাত, যেন ওই শয়তানি শক্তি তাণ্ডব চালাচ্ছে। নরেন আর মকর আমার পাশেই বসে। কিছুক্ষণ পর একটা চিৎকারে আমাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠল। মকর সভয়ে বলে উঠল, এ কি? এ তো তান্ত্রিকের চিৎকার। মকর আর নরেন বেরোতে যাবে এমন সময় আমি বললাম, না যাস না, তাহলে ওই কঙ্কাল তোদেরও মেরে ফেলবে। আবার হয়তো আমার মতো অবস্থা হয়ে যেতে পারে। আমার দিব্যি, তোরা যাস না, যাস না। কিন্তু তান্ত্রিক চিৎকার করছে, তাকে বাঁচাবো না? এসব আমাদের হাতে নেই। আমরা সামান্য মানুষ। ওই শয়তানি শক্তির সাথে আমরা লড়াই করতে পারবো না। আর তাছাড়া তান্ত্রিক তো বলেছে যে ওই গণ্ডির বাইরে যেন আমরা না বেরোই। কিন্তু কোনো কিন্তু নয়। ওই গণ্ডির বাইরে যদি তোরা বেরোস, তাহলে আমার মরা মুখ দেখবি। আমার কথা শুনে মকর আর নরেন ওই গণ্ডির বাইরে বেরোলো না। আবার সেই ভীষণ চিৎকার। মকর আর নরেনের মুখে আতঙ্কের ছাপ। আমি মনে মনে ভাবলাম, শেষমেশ তারককেও মরতে হলো। এভাবেই সারা রাত কেটে গেল। পূর্ব দিকে একটু ফর্সা হতেই মকর আর নরেন পুরো গ্রামটাই তারককে খুঁজতে লাগলো। তারপর নিরাশ হয়ে ফিরে এলো। আমি বললাম, পাবি না, হাজার খুঁজলেও পাবি না তারকতান্ত্রিককে। কারণ তারকও ওই শয়তানি কঙ্কালের শিকার হয়েছে। তারপর আমরা ফিরে এলাম ওই আজপুর গ্রাম থেকে। 2 সপ্তাহ কেটে গেল। আমার শরীর আরো খারাপ হতে লাগলো, রক্তবমি হতে লাগলো। আমি আর সহ্য করতে পারছি না। মৃত্যুই আমার একমাত্র মুক্তি। আমি একদিন ঠিক করলাম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। বাবা, মা, মকর আর নরেনের কথা চিন্তা করছি আর কাঁদছি। আমি একজন হতভাগ্য ছেলে, যে পুরো বয়সে বাবা মার পাশে দাঁড়াতে পারলাম না। আমি একটা চিঠি লিখলাম যে আমি স্বইচ্ছায় আত্মহত্যা করছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পাখাতে দড়িটা বাঁধলাম, তারপর গলায় ফাঁস দিলাম, তারপর সব শেষ।
আমি এখন অন্য জগতে, সেখানে শুধু অন্ধকার আর অন্ধকার। আমি শূন্যে ভেসে চলেছি। তারপর একটা স্তূপের উপর দেখি তারকতান্ত্রিক বসে এক মনে ধ্যান করছে। আমার নিজের প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই, আমায় যেন অন্যজন চালনা করছে। আমার ভেসে থাকা আত্মাটা গিয়ে দাঁড়ালো তারকের কাছে। তারপর তারক চোখ খুলল। চোখে কোনো মণি নেই, পুরোটাই সাদা। তার শরীর থেকে যেন একটা দ্যুতি বেরোচ্ছে। আমি বললাম, তান্ত্রিক মশাই, এ কোথায় এসেছি আমি? তান্ত্রিক বলল, আমি তারক নই, আমি চণ্ডা। আমি অবাক হলাম। বললাম, আপনি সেই চান্ডা যাকে তারকতান্ত্রিক নিজের রক্ত ভোগ দিত? আমি চণ্ডা, তারকের তন্ত্র সাধনার তৈরি করা তারকেরই বিকৃত রূপ চণ্ডা। তারকতান্ত্রিককে ওই শয়তানি কঙ্কাল মেরে ফেলেছে। না। তারপর চান্ডা একটা পুতুল বার করলো। পুতুলটিকে পুরো তারকের মতো দেখতে। ওই পুতুলকে চান্ডা তার একটু শক্তি দিতেই সেই পুতুল যেন তারকতান্ত্রিকে পরিণত হলো। বলল, রতন। আমি খুশিতে বলে উঠলাম, তান্ত্রিক মশাই, আপনি বেঁচে আছেন? যতদিন তন্ত্র সাধনা থাকবে ততদিন আমার আর চান্ডার মরণ নেই। আমরা মরে গেলেও আমাদের আবার সৃষ্টি করা যাবে তন্ত্র সাধনার দ্বারা। আমি বললাম, সেই রাতে কি হয়েছিল বাবা? ওই রাতে ওই শয়তানের কঙ্কালের হাতে আমায় ইচ্ছা করে মরতে হয়েছিল, যাতে আমি ওই শয়তানি কঙ্কালের শুরুটা জানতে পারি। আমি বললাম, কি জানতে পারলেন? বলছি, ওই জন্যই তো তোকে এখানে নিয়ে আসা। আমরা কেউ এখন জীবিত নই। তোর আত্মাকে আমি এখানে এনেছি মন্ত্র শক্তির দ্বারা। তুই কি ভাবলি তুই আত্মহত্যা করেছিস? না, আমি তোকে আত্মহত্যা করাতে চালিত করেছি, যাতে তোর আত্মাকে আমি নিজের বশে আনতে পারি। তুই জীবিত থাকা অবস্থায় ওই শয়তানি শক্তির বিনাশ হবে না, তাই তোর আত্মাকে আমি বশ করেছি। কেন? আমি জীবিত থাকলে ওই শয়তানি শক্তির বিনাশ হবে না কেন? আজ থেকে প্রায় 300 বছর আগে এক আঘরি নাম মাদালি এই গ্রামে থাকত। তিনি সব সময় শ্মশানে ধ্যানমগ্ন থাকতেন। তার প্রিয় শিষ্য নাম শ্যামাপদ এই গ্রামের জমিদার ছিলেন। শ্যামাপদ একজন সৎ জমিদার ছিলেন। সে তার জমিতে চাষিদের দিয়ে বাদাম চাষ করাতেন। ভালোই চলছিল সবকিছু, কিন্তু একদিন ইংরেজদের নজর পড়ে এই আছিপুর গ্রামে। ইংরেজরা জোর করে চাষিদের নীল চাষ করাতেন। এই সব শুনে জমিদার শ্যামাপদ চাষিদের নিয়ে একটা সভা করলেন। এই ভূমি আমাদের অন্ন যোগায়, এই ভূমি আমাদের মা, এই ভূমিতে আমরা জন্মেছি। দরকার পড়লে এই ভূমির জন্যই আমরা মরব। কিন্তু ওই জল্লাদ ইংরেজদের কাছে
কখনোই বিক্রি হব না। সব চাষিরা হ্যাঁ হ্যাঁ বলল। তারপর শ্যামাপদর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। সব চাষি প্রায় ইংরেজদের কাছে বিক্রি হয়ে গেল আর নীল চাষ করতে লাগলো। কিন্তু শ্যামাপদ তার নিজের সিদ্ধান্তে অটল রইল যে যাই হোক না কেন ইংরেজদের কাছে বিক্রি হবে না। তাই তিনি আর তার 6 জন কর্মচারী মিলে জমিতে বাদাম চাষ করতে লাগলো। এই আচিপুর গ্রামে সব থেকে বেশি জমি ছিল শ্যামাপদর। তাই ইংরেজরা যদি তাকে হাতে নিতে পারে তাহলে তো কোনো কথাই নয়। ইংরেজ শত চেষ্টা করেও শ্যামাপদকে কিনতে পারল না। একদিন লর্ড ভিন্স শ্যামাপদকে ডাক করালেন। শ্যামাপদ গেলেন লর্ড ভিন্সের দরবারে। ভিন্স বললেন, শ্যামাপদ, তুমি তাহলে তোমার জমি বিক্রি করবে না, তাই তো? না, মরে গেলেও আমি আমার মাতৃভূমি বিক্রি করব না। তোমাদের গ্রামের সবাই জমি বিক্রি করে নীল চাষ করি ঠেটে, একমাত্র তুমিই করতো না। যারা করছে তারা বিশ্বাসঘাতকতা করছে এই মাতৃভূমির সাথে। তাদের এই মাতৃভূমি কোনোদিন ক্ষমা করবে না। আর তুমি তো একটা জল্লাদ, তোমার কোনো ক্ষমা নেই, নরকেও ঠাঁই পাবে না। এটা আমার গুরু অঘোরী মাদালি বলেছেন। হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট? কে এই অগরি? এই বলে তিনি তার রিভলভার বার করে শ্যামাপদকে গুলি করে হত্যা করে। তারপর শ্যামাপদর মৃতদেহটাকে নিয়ে শ্মশানে গিয়ে ধ্যানে মগ্ন আঘড়ির পায়ের কাছে ফেলে দিল। বলল, অঘরি মাদালি, আমার নরকেও ঠাই হবে না, তাই তো? এই দেখো আমি তোমার স্ত্রীত্বের কি অবস্থা করেছি। অঘড়ি যখন নিচের দিকে তাকালো, দেখলো তার প্রিয় শিষ্য শ্যামাপদর মৃতদেহ তার পায়ের কাছে পড়ে আছে। আর সেই মৃতদেহ থেকে গড়িয়ে আসা রক্ত ঠেকছে অঘড়ির পায়ে। অঘড়ির চোখে জল। তারপর লর্ড ভিন্স শ্যামাপদর মৃতদেহটাকে সরিয়ে তার উপর বাদাম ছড়িয়ে বলল, ইউ ব্লাডি নাটস গ্রোয়ার, গো টু হেভেন অ্যান্ড কাল্টিভেট ইউর নাটস দেয়ার। এই বলে রিভলভার দিয়ে শ্যামাপদর আরো 6 জন কর্মীকে গুলি করে হত্যা করল। আঘড়ি ক্রুদ্ধ হয়ে বললেন, শয়তান, তোর বিনাশ ঘনিয়ে এসেছে। আমি তোকে অভিশাপ দিচ্ছি। যেই বাদাম চাষ করার জন্য তুই আমার প্রিয় শিষ্যকে হত্যা করেছিস, সেই বাদামই তোর কাল হবে। সেই বাদামই প্রতিশোধ নেবে। তুই নির্বংশ হবি। আর এই ভয়ঙ্কর অপরাধ করার জন্য যারা দায়ী তারাও নির্বংশ হবে। পুরো গ্রামবাসী নির্বংশ হবে। তারপর ইংরেজরা শ্যামাপদর দেহ আর তার 6 জন কর্মচারীদের জ্বালিয়ে দেয় আর আঘড়িকে জীবন্ত মাটিতে পুঁতে দেয়া হয়।
তারপর থেকে এই গ্রামে অন্ধকার নেমে আসে। শ্যামাপদর আত্মা আর ওই বাদাম পুরো গ্রাম শ্মশান করে দেয়। এক এক করে গ্রামের প্রতিটি লোককে চিবিয়ে খেয়ে নেয়, যাতে তাদের অপবিত্র শরীর এই পবিত্র ভূমিতে না থাকে। এইসব দেখে গ্রামের লোকেরা শহরে পালায়, কিন্তু তাতেও তাদের নিস্তার হয়নি। শ্যামাপদর আত্মা তাদেরকেও ছাড়েনি। তারপর এক এক করে গ্রামবাসীদের ছেলে মেয়ে কারোর নিস্তার হয়নি। এই দেখে অন্য আঘরি সন্ন্যাসী তান্ত্রিক সবাই মিলে একটা যজ্ঞ করে আঘরি মাদালির আত্মাকে আহ্বান করে। মাদালি বলে, আপনারা কেন আমায় ডেকেছেন? আপনার দেওয়া অভিশাপের জন্য নিরীহ মানুষরা মারা যাচ্ছে। একমাত্র আপনিই পারবেন তাদের উদ্ধার করতে। একবার অভিশাপ দেওয়ার পর সেটাকে আর ফিরিয়ে নেওয়া যায় না। ফিরিয়ে নেওয়া যায় না সেটা আমরা জানি, কিন্তু অভিশাপ দেওয়ার পরও একটা উপায় থেকে যায়, আর সেই উপায় একমাত্র যে অভিশাপ দেন তিনিই জানেন। এবার আপনিই সেই উপায়ের কথা আমাদের বাতলে দিন, না হলে এই গ্রামবাসীরা সবাই মারা যাবে এক এক করে। অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু একটা উপায় হতে পারে। সেটা হলো এই গ্রামের লোকের মৃত্যু আটকানো যাবে না, কিন্তু মৃত্যুর সময়টা বাড়িয়ে দেয়া যেতে পারে। মানে প্রতি 300 বছর অন্তর অন্তর শ্যামাপদর আত্মাকে আটকে রাখতে হবে, কিন্তু প্রতি 300 বছর অন্তর অন্তর শ্যামাপদর আত্মা ফিরে আসবে, আর 300 দিন ধরে তার হত্যালীলা চালিয়ে যাবে। তাহলে শ্যামাপদর আত্মা কি কখনো মুক্তি পাবে না? পাবে, কিন্তু এমন এক ব্যক্তির দ্বারা, যে ব্যক্তি শ্রীকৃষ্ণের জন্মলগ্নে জন্মগ্রহণ করেছে, একমাত্র সেই ব্যক্তি। আর সেই শ্যামাপদকে আর বাকি সবাইকে মুক্তি দিতে পারবে, কিন্তু জীবিত থেকে নয়, মরে গিয়ে। মানে ওই ব্যক্তিকে মরে ওই ব্যক্তির আত্মাই পারবে সবাইকে মুক্তি দিতে। একমাত্র তুমিই পারবে এদেরকে মুক্তি দিতে, মানে তোমার আত্মা। আমি বললাম, এই জন্যই ওই কঙ্কাল আমায় সেদিন হত্যা করতে পারেনি। হ্যাঁ। তবে রক্তিমকে কেন মরতে হলো? এই গ্রামে যারা থাকবে তারাই এক এক করে মরবে। তাহলে শ্যামাপদর আত্মাকে মুক্তি দেব কিভাবে? তোকে ওই শ্মশানে যেতে হবে যেখানে ইংরেজরা ওই আঘুরুকে পুঁতেছিল। তার কঙ্কালকে তুলে ওই শ্যামাপদর কঙ্কাল আর বাদামগুলোর সঙ্গে একসাথে যজ্ঞের পবিত্র আগুনে জ্বালাতে হবে। তবেই শ্যামাপদর সাথে সাথে সমস্ত আত্মার মুক্তি ঘটবে, আর ওই আঘুরির অভিশাপও শেষ হবে। তবে হ্যাঁ, সাবধান, এতে অনেক ঝুঁকি আছে। যদি তুই এই কাজ সম্পূর্ণ করতে না পারিস, তাহলে তোরও আত্মা ওই শ্যামাপদর আত্মার কাছে বন্দী হয়ে যাবে। তখন আর কিছু করার থাকবে না, তোর বলিদান বিফলে যাবে। সব শুনে আমি বললাম, হ্যাঁ বুঝলাম।
আমাকে খুব সাবধানে কাজ করতে হবে। সেদিন অমাবস্যার রাত ছিল। সেই ভীষণ বৃষ্টি আর বজ্রপাত। আমি আর তারক সেই শ্মশানের কাছে গেলাম। তারক যজ্ঞ করছে পবিত্র আগুনের জন্য। এই ঝড় বৃষ্টিতেও তারকের যজ্ঞের আগুন জ্বলছে। তারপর যেখানে আঘড়ি মাদালিকে পুঁতে দেয়া হয়েছিল, ঠিক সেই জায়গায় লাল রেখা ফুটে উঠল। তারপর মাটির নিচ থেকে মাদালির কঙ্কাল ভেসে উঠল শূন্যে। তারপর তারকতান্ত্রিক মন্ত্র পড়ে যজ্ঞের পবিত্র আগুনের একটা গোলা আমায় দিয়ে বলল, এই নে, যা ওই কঙ্কালটার চারিদিকে যে লাল রেখা আছে সেগুলো জ্বালিয়ে দে। ওগুলো হলো ওই আঘড়ির বন্ধন। কোনো আঘড়ি মারা গেলে তারা তাদের তন্ত্রশক্তির দ্বারা আগে থেকেই এই বন্ধন করে রাখে, কারণ তাদের দেহ নিয়ে কেউ খারাপ কাজে না লাগাতে পারে। আমি গিয়ে সেই বন্ধনে পবিত্র আগুন ঠেকাতেই সেই বন্ধন দাউ দাউ করে জ্বলে উঠল। তারপর তারকতান্ত্রিক আবার মন্ত্র পড়তে লাগলো। সাবধান, শ্যামাপদর আত্মা আসছে। সাবধানে বুঝে শুনে কাজ করবি। বজ্রপাত বেড়ে গেল। তান্ত্রিক এক মনে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। তারপর শ্যামাপদর আত্মা প্রকট হল। শ্যামাপদ একবার আমার দিকে তাকালো, তারপর তারকের দিকে। তারপর সে কি ইশারা করতে বাদামগুলো আমায় আক্রমণ করতে এলো। সাবধান, যদি এই বাদাম তোকে কামড়িয়ে দেয় তাহলে তোকে শুদ্ধ গিলে নেবে। আমি সেই পবিত্র আগুন দিয়ে আক্রমণ করতে আসা বাদামদের দেহে ঠেকাতেই বাদামগুলো পুড়ে অদৃশ্য হয়ে গেল আর বাতাসে মিলিয়ে গেল। তান্ত্রিক মন্ত্র পড়েই যাচ্ছে। তারপর তারক একটু সর্ষে আর হলুদ দিয়ে সেই কঙ্কালের মাথায় ঠেকিয়ে দিল। কঙ্কালটি তারককে শূন্যে চাগিয়ে তুলল আর দূরে ছুড়ে দিল। তারক আবার উঠে মন্ত্র পড়ে কঙ্কালের মাথায় তার বুড়ো আঙুল ঠেকাল। কঙ্কালটি আবার তারককে ছুঁড়ে দিল। তারকের মুখ থেকে রক্ত বেরোতে লাগলো, আর এদিকে সেই বাদামগুলো আমায় আক্রমণ করেই যাচ্ছে। তারপর তারক চান্ডাকে আহ্বান করল। ওং চণ্ডায় প্রকাটিত নমঃ। আর সঙ্গে সঙ্গে সেই যজ্ঞের আগুন দিয়ে চান্ডা বেরিয়ে এলো। কি বীভৎস দেখতে তাকে! তার দুটো শিং আছে, তার পুরো শরীর দাউ দাউ করে জ্বলছে। কি ভয়ঙ্কর দৃশ্য! চান্ডা এক হাতে সেই বাদামগুলোকে আর এক হাতে ওই কঙ্কালকে ধরে ওই আঘড়ির কঙ্কালের কাছে নিয়ে গেল। তারপর তারক বলল, রতন, তাড়াতাড়ি ওই পবিত্র আগুন দিয়ে জ্বালিয়ে দে আঘড়ির কঙ্কালকে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাদের জ্বালিয়ে দিলাম। তারপর দেখি শ্যামাপ্রসাদের আত্মা আর সমস্ত আত্মা কিছুক্ষণের জন্য ওই আগুনে ভেসে উঠল। তারা সবাই আমার দিকে চেয়ে আছে আর কাঁদছে। আসলে কাঁদারই কথা। অবশেষে তারা মুক্তি পেল আমার দ্বারা। তারপর আস্তে আস্তে তারা মিলিয়ে গেল। তারপর বৃষ্টিও দেখি থেমে গেল।
তান্ত্রিক বলল, তুই সফল হয়েছিস। তারপর আমার হুঁশ এলো। দেখি আমার গলায় দড়ি দিয়ে বাঁধা, আর আমি পাখায় ঝুলছি। তারপর সেই দড়ির বাঁধন নিজে থেকেই খুলে গেল। আমি মনে মনে ভাবলাম, আমার আত্মা কাজ সফল করে আমার দেহে আবার ফিরে এসেছে। দু বছর কেটে গেছে। আমি এখন সুস্থ। আমি এই আচিপুর লঞ্চ ঘাটেই কাজ করি।